উনি সারেন্ডার করলে কি হবে, সারেন্ডার না করলে কি হবে, সারেন্ডার করার মতো জায়গা আছে কি নয়, আমি নোট অফ ডিসিশন দিতে পারি। সেটা আমার ছোটখাটো হোক জটিল হোক, একটা সমস্যা আমি অন্তত দেখছি। সেটা যদি গভর্নমেন্ট শক্তভাবে এখন থেকেই ট্যাকল করার অবস্থায় না যায়, তাহলে একটু দেশের মধ্যে বিশৃঙ্খল অবস্থা আবার হবে। তাহলে আজকের আমাদের জিরো সাম গেম শোতে আলোচনা করব। আমাদের সাথে আলোচনায় অংশ নিচ্ছেন সাবেক সেনা কর্মকর্তা, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা, সাবেক নির্বাচন কমিশনার ডক্টর এম সাখাওয়াত হোসেন। ডক্টর সাখাওয়াত হোসেন, আপনাকে আমাদের আলোচনায় স্বাগত। আমি ভূমিকাতেই অনেকগুলো বিষয় বলে ফেলেছি, তো আপনার জন্য এখন আমি শুরু থেকেই শুরু করতে চাই, যেটা দিয়ে শুরু করেছিলাম, সংবিধান সংশোধন প্রক্রিয়া নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে, এই রাজনীতির গতিপথ কোন দিকে যাবে। আপনার আলোচনার সুবিধার্থে আমি একটা ইনফরমেশন আপনাকে দিয়ে রাখতে চাই। 2011 সালে যখন সংবিধান সংশোধন করা হয়, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে, তখন এরকম একটা বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। তখন প্রধান বিরোধী দল বিএনপির কাছ থেকেও তার সদস্য হিসেবে নাম চাওয়া হয়েছিল। তখন তারা সেই কমিটিতে অংশ নেয়নি। এবারও কি সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে কিনা? ধন্যবাদ মিস্টার লিটন, অনেকদিন পরে দেখা। আপনি পত্রিকায় ছিলেন, এখন পত্রিকা থেকে একটি অন্য মিডিয়ামে আসছেন। প্রথমবার আমিও পত্রিকার সাথেও আছি, আমাদের পত্রিকারই এটা আরেকটা মিডিয়াম। ও আচ্ছা, পত্রিকা, সরি, হ্যাঁ, বিজনেস স্ট্যান্ডার্ডে জি আরেকটা ভার্সন। তবে আমি কখনো এতে অ্যাপিয়ার করি নাই, এই প্রথম। সেই সুবাদে আপনাকে, আপনার কলা কৌশলী এবং দর্শক ও শ্রোতাদের শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটা করেছেন, আর আমি একটু যদি পিছনে আমার আন্ডারস্ট্যান্ডিং এ যাই, এই পরিস্থিতিটা কেন হলো? এই পরিস্থিতিটা হয়েছিল 2024 সালের 5ই অগস্টের পরে, যখন একটা সরকার কোলাপস করেছিল আন্দোলনের মুখে। এবং তখন ওই সরকারের মেয়াদ ছিল কিন্তু 2029 সাল পর্যন্ত, যদি ইফ আই এম নট রং। 24 ইলেকশন হয়েছিল 29 সাল পর্যন্ত। তো একটা গভর্নমেন্ট যখন চলে গেল এবং একটা সরকার গঠিত হলো উইথ দ্য কনস্টিটিউশন, এখন সেটা নিয়ে অনেক ডিবেট হতে পারে, কনস্টিটিউশন কেন ছিল, কেন ছিল না, কেন কনস্টিটিউশন যে অ্যাপ্রোভেট করা হয়নি, সেটা অনেক বড় আলোচনা, এবং সেই আলোচনার মধ্যে নাই গেলাম। সো কনস্টিটিউশন একটা প্রিভেল করেছিল, এবং সেখানে আন্দোলনটা ছিল বাংলাদেশের আমূল পরিবর্তন, বাংলাদেশের সিস্টেম পলিটিক্স এর আমূল পরিবর্তন, এবং যে কারণে অন্তর্বর্তীকালীন সরকার করা হয়েছিল। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অন্যতম দায়িত্ব ছিল একটা সংস্কার করে, সংস্কারের মাধ্যমে কিছু পরিবর্তন এনে তারপর একটা সরকার গঠনের ব্যবস্থা করা। মিনওয়াইল এটা কে করবে? এটা একটা, ইট হ্যাজ টু বি ইলেক্টেড পার্লামেন্ট। তো গভর্নমেন্ট ডিসাইডেড নর্মাল ইলেকশন হবে, সেই ইলেকশনে আগে বেশ কিছু সংস্কার আপনার করার জন্য কমিটি তৈরি করা হলো। সেই কমিটিতে বহুবার মেজর পলিটিক্যাল পার্টি এবং অন্যান্য পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করা হলো যে এই জুলাই যে সনদ তৈরি করা হয়েছিল, সেটার প্রতি সকলে একটা আস্থা রাখবে, আস্থা রেখে সেই জুলাই সনদের মাধ্যমে কনস্টিটিউশনটা পরিবর্তন হবে 180 দিনের মধ্যে। এবং সেখানে সরকারি দল, বিরোধী দল, যারাই পার্লামেন্টে থাকবে, তারা সবাই এক ধরনের অঙ্গীকারবদ্ধ, এবং এটা শপথ নিতে হবে, সেই শপথ নিয়ে এই কাজটা করার কথা। কিন্তু সেটা দেখা গেল যে মেজরিটি পার্টি যখন সরকার ফর্ম করলো, তারা আর এই দ্বিতীয় শপথে যায়নি, যেটা বিরোধী দল, সে যদি বলি আমি জামাতে ইসলামী এবং এনসিপি পরবর্তী পর্যায়ে তারাও স্বাক্ষর করে, তারাও গিয়েছে। কাজে এইখানে একটা বেসিক তফাৎ হয়ে গেছে, কারণ এখন তো আর অন্তর্বর্তী সরকারের কোনো কর্তৃত্ব নেই যে তারা এটাকে ফোর্স করবে, কারণ ফোর্স মেকানিজম কোনো করা হয় না। সেক্ষেত্রে এটা সম্পূর্ণ ছিল সরকারি দল এবং বিরোধী দলের উপর। সরকারি দল বললো যে না, আমরা সংস্কার করবো ডেফিনেটলি, কিন্তু আমরা আমাদের মতো
আমাদের যে এজেন্ডা সেভাবে করব, এবং তারা বললো যে আমরা ওই জুলাই সনদে সাইন করেছিলাম, আপনারা শুনেছেন, সাইন করেছিলাম, না করলে হয়তো ইলেকশন পিছিয়ে যেত। তার মানে প্রথম থেকেই তাদের একটা কন্ডিশন ছিল যে তারা ক্ষমতায় আসলে এটা হয়তো তারা পিছিয়ে দেবে। কিন্তু মানে এমনই যে 2/3 মেজরিটিতে ওনারা পার্লামেন্টে আসলেন। মানে পার্লামেন্টে 2/3 মেজরিটি থাকাতে ওনারা কিন্তু নিজেরাও এই পরিবর্তনটা করতে পারেন। এখন যেই প্রশ্নটা আপনি করেছেন, যেই কমিটিটা তৈরি করা হয়েছে সেই কমিটির বিস্তারিত আমরা অন্তত আমি জানি না, এবং এটা নিয়ে শুধু শুনলাম যে বিরোধী দল নাম চেয়েছিল, বিরোধী দল নাম দেবে না, তারা ওয়াকআউট করছে, কারণ তাদের মতে যে কমিটি নয়, এটা আগে যেরকম কথা ছিল যে শপথ নিতে হবে টু চেঞ্জ যে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। এখানে আমি যতটুকু বুঝি বেসিক অনেকগুলো চেঞ্জ, সেই চেঞ্জগুলো যদি না হয় তাহলে আমি মনে করি যে এখানে একটা কমপ্লিকেশন হবে। কমপ্লিকেশনটা হবে যে এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, এটা কোনো কনস্টিটিউশন দ্বারা তৈরি যেটাকে বলে তত্ত্বাবধায়ক সরকার নয়। যে তত্ত্বাবধায়ক সরকার একটা 1.5 বছর 2 বছর রইল, এবং সেই তত্ত্বাবধায়ক সরকার অ্যাজ পার দ্য কনস্টিটিউশন হ্যান্ডেড ওভার টু দি পার্লামেন্ট। এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কনস্টিটিউশনাল ভ্যালিডিটি, বর্তমান কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নাই। এখন যদি প্রশ্ন ওঠে যে অন্তর্বর্তীকালীন সরকার, এখন অনেকে প্রশ্ন করে যে তাদের এটা করার এখতিয়ার ছিল কি ছিল না, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল বিষয়ে তারা কথা বলতে বলে ছিল কি ছিল না, তাহলে প্রশ্ন উঠবে অন্তর্বর্তীকালীন সরকারের যদি সেই লেজিটিমেসি না থাকে তাহলে এই ইলেকশন লেজিটিমেসিতে কিভাবে হবে, ইলেকশন পরবর্তী জিনিসগুলো কিভাবে হবে, যেটা আমি বুঝি খুব পরিষ্কার এবং সাদামাটা ভাবে। এই প্রশ্নটা কেউ না কেউ কখনো না কখনো একটা উঠাতেই পারে। তো সেই ক্ষেত্রে যদি কনস্টিটিউশনে কিছু বেসিক পরিবর্তন না করা হয়, যেটা একসময় কথার দাবি উঠেছিল যে কনস্টিটিউশন অ্যাব্রোগেট করে একটা রেভলিউশনারি সরকার তৈরি করতে, রেভলিউশনারি সরকার তৈরি করলে সেই সরকারের ভিত্তিটাই বা কি হতো ওই সময়। তো এইখানে একটু কমপ্লিকেশন আছে। তো কাজে আমি মনে করি যে কনস্টিটিউশনের বেসিক পরিবর্তন, বা বেসিক ঠিক না, বিশেষ পরিবর্তনগুলো যদি না করে তাহলে ভবিষ্যতে সেই বিশেষ পরিবর্তনগুলো করার ক্ষমতা তো বর্তমান যে সংসদ আছে সেই সংসদকে দিয়েছে। সংসদ চাইলে আপনার তার সেই জুরিসডিকশনের ভিতরে যে কোনো পরিবর্তন, সংশোধন, পরিমার্জন, বিলুপ্ত এগুলো করতে পারে, এবং সেই কাজটা করার জন্যই সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছে একটা বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যারা এই কমিটি কাজ করবে, কোথায় কোথায় প্রয়োজনীয় সংস্কার বা সংশোধন বা পরিবর্তন, সংযোজন, বিয়োজন আনা সম্ভব। তাহলে এই পরিবর্তন, সংযোজন, বিয়োজনের ভিতরে জুলাই সনদে যা যা চাওয়া হয়েছিল, বিরোধী দলের পক্ষ থেকে তো সবকিছুই প্রস্তাব করতে পারে যে আমরা এই সবগুলো চাই। তাহলে এই প্রক্রিয়া নিয়ে টানাপোড়েন চলছে কেন? কিন্তু বিরোধী দল কি কারণে ওয়াকআউট করলো, কি কারণে তারা নাম দিচ্ছে না, এটা তো পরিষ্কার না। তারা বলছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী আপনার সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে, যেটার জন্য তারা শপথ নিয়েছেন। আমি তো সেটাই বললাম প্রথমেই, যে যেহেতু সরকারি দল অ্যাবসলিউট মেজরিটিতে আছে, কাজেই তারা যদি বাস্তবায়ন না করতে চায় তাহলে এই জুলাই সনদের বাস্তবায়নের বা যে কনস্টিটিউশন পরিবর্তনের জন্য জুলাই সনদে যেভাবে বলা আছে সেভাবে কাজটা হচ্ছে না। বেসিক প্রবলেমটা তো ওখানে। বিরোধী দল তো সেই প্রশ্নটাই তুলছে। আবার জুলাই সনদ বাস্তবায়ন আদেশটাকে, যেটাকে সরকারি দলের পক্ষ থেকে প্রথমেই প্রশ্ন তোলা হয়েছিল যে প্রেসিডেন্ট এরকম আদেশ দিতে পারেন কিনা, লিগ্যাল প্রশ্ন আছে। আবার সরকারি দলের পক্ষ থেকে এই সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরো কেউ বলেছেন, যেটা হলো স্বরাষ্ট্রমন্ত্রী স্পেসিফিক্যালি বলেছেন, যেটা হলো যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট তাদেরকে হচ্ছে আপনার জোর করে তাদের গিলতে হয়েছে।
আমি তো সেটা বললাম। এটা ঢেকে গেলা। তাহলে আপনারা যারা অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন, তাহলে কি আপনারা তাদের উপরে জোর করে কিছু সংস্কার চাপিয়ে দিয়েছিলেন যে এখন যেহেতু সময় পেয়েছে, সুযোগ এসেছে, এখন আর সেটা মানতে চাইছে না? আপনারা চাপিয়ে দিয়েছিলেন কিনা? না, এটা যদি চাপিয়ে দেওয়া হতো তাহলে আপনি অন্য ডিসপেন্সেশন দেখতেন। এটা তো চাপিয়ে দেওয়ার কথা ছিল না, সবাই রাজি হয়েছিল বলে ইন গুড ফেইথ দি ইলেকশন আগেই বলা ছিল ইলেকশন করবে, ইলেকশন করে দিয়েছে। সেই সনদে তাহলে এখন তো এটা অন্তর্বর্তীকালীন সরকারের বিষয় আর নেই, বা চাপিয়ে দেওয়ারও কোনো প্রশ্ন নেই। এখন আমি যেটা বললাম, যে ব্যাখ্যাটা আমরা শুনলাম সরকারি দল থেকে বা সরকারি দলের মুখপাত্র বলবো, হোম মিনিস্টার, তিনি বললেন যে না করলে ইলেকশন পিছিয়ে দিত, তো সেই কন্ডিশন তো তখন ওনারা বলেন নাই যে আমরা এখন সাইন করতেছি, নাহলে ইলেকশন পিছিয়ে দেবেন। ওনারা তো জুলাই সনদের অনেকগুলো মানে বিষয়টা আমি বলি আপনাকে, যতটুকু আমি বুঝেছি, এটা নিয়ে আমি বিশদ তর্ক করতে পারবো না, কারণ আমার এই জায়গাতে কনস্টিটিউশন এখানে জ্ঞান সীমিত। আমি শুধু এইটুকু বলবো যে বিষয়টা খুব যে আপনার হৃদয়গ্রাহী তা নয়। এটা নিয়ে ভবিষ্যতে নানাবিধ প্রশ্ন উঠতে পারে, এবং সেটার জন্য আমাদের সরকারি দল কতখানি প্রস্তুত তা আমি বলতে পারবো না। কিন্তু এই কথা বলা যে জুলাই সনদের দস্তখত করেছে এই কারণে যে ইলেকশনটা করানোর জন্য, এটা বলা তো আমার মনে হয় না যে সরকারের নতুন একটা গভর্নমেন্ট, সবাই অনেক আশা এই সরকারের উপর, অনেক আশা এটা যে অতীতকে ভঙ্গ করে নতুন পথে যাত্রা করবে। সেরকমই জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীর কথাবার্তাতে সেরকমই বোঝা গিয়েছিল। কাজে এটা ওনাদের জন্য খুব একটা ভালো হবে আলটিমেটলি। অলরেডি বিরোধী দল এবং যারা এনসিপি, যারা এই অগ্রগামী সৈনিক ছিল জুলাই আন্দোলনে, তাদের মধ্যে এক ধরনের বিরোধ জমেছে। এটা আমার মনে হয় ভালো লক্ষণ বলে মনে করি না। তাহলে এই বিরোধের রাজনীতি কি আগের যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, কনফ্রন্টেশনাল কালচার, সেই কালচারের দিকে? ওরকম কনফ্রন্টেশনাল হয়তো হবে না। বিরোধী দল আগে থেকে বলেছে তারা কোনো ওই ধরনের কোনো কনফ্রন্টেশনে যাবে না, কিন্তু আমি যেটা ফোর্সি করছি সেটা হচ্ছে আপনি একটা বৃহৎ দল কিন্তু মোরলেস আন্ডারগ্রাউন্ডই বলেন, এখন তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছে। এদের মধ্যে যে লোকজন এটা নিয়ে একটা বড় ধরনের হইচই করবে না বা সুবিধা নেবে না, এরকম গ্যারান্টি তো কেউ দিচ্ছে না। এই যে দেখেন ছাত্ররা বেরোলো, এখানে কি সব ছাত্ররা আছে, এদের পিছনে কিছু আরো অন্যান্য শক্তি আছে, তো আমরা বলতে পারছি না এটা কোন জায়গায় গিয়ে ঠেকবে, তাও তো বলতে পারছি না। কাজেই এই অবস্থাতে, ফ্রেজাইল অবস্থাতে, আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বলে, সরকারকে বা গভর্নমেন্টকে এখনো স্টেবিলাইজ না হওয়া পর্যন্ত এমন কোনো কন্ট্রোভার্সিয়াল কিছুর মধ্যে যাওয়া উচিত হয় না যেখানে অন্যরা সুযোগ নিতে পারে। আপনি যেটা কন্ট্রোভার্সিয়ালের কথা বলছিলেন, জুলাই সনদের অনেকগুলো ধারাতে আপনার যেটা প্রস্তুত করা হয়েছিল, বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যেসব বিষয়ে সবাই একমত আছে সেগুলো হচ্ছে আপনার গণভোটে যাক বা সংবিধান সংস্কারের মাধ্যমে সেগুলো করা হবে, বাট তাদের নোট অফ ডিসেন্টগুলোকে উপেক্ষা করে সে সব প্রস্তাবকেই তো গণভোটে দিয়ে দেওয়া হয়েছে। না, আপনিও জানেন নোট অফ ডিসেন্ট যদি মেজরিটি না দিয়ে না হয়, নোট অফ ডিসেন্টেও যদি মেজরিটি না হয়, আমি নোট অফ ডিসেন্ট দিতে পারি, সেটা আমার মতামত, কিন্তু মেজরিটি যদি অ্যাপ্রুভ করে থাকে সেখানে আমি মনে করি যে হুবহু না হয় সেখানে একটা কম্প্রোমাইজ হতে পারে। এখন পার্লামেন্ট আছে, পার্লামেন্ট সার্বভৌম, পার্লামেন্টে 350 জন পার্লামেন্টেরিয়ান আছেন এবং সেখানে অপোজিশন আছে, সেখানে সরকারি ট্রেজারি বেঞ্চ আছে। সেই কমিটি তৈরি করে যদি সেখানে মনে করা হয় যে নোট অফ ডিসেন্ট যেটা দিয়েছে সেটা
তখন দিয়েছে, এখন সেটা ভ্যালিড আর থাকবে কি থাকবে না এগুলো আলোচনার মাধ্যমে যদি আসে, তাহলে সব নোট অফ ডিসেন্টই যে একতরফা ভাবে ওইটাই আমার মানতে হবে এমন তো কোনো কথা নেই। আমরা ডেমোক্রেসিতে কি দেখি, আমরা তো মেজরিটি দেখি। আর যেখানে সরকারের মেয়াদ কাল রয়েছে কমপ্লিট 5 বছর, সেখানে 6 মাস 8 মাসের মধ্যে কন্ট্রোভার্সি করলে তো, আমি তো যেটা বললাম, এই কন্ট্রোভার্সির ফায়দা তো অন্যরা নিতে পারে। তো সেই জায়গাতে আমার মনে হয় যে সরকারি দল এবং বিরোধী দল একটা কম্প্রোমাইজে আসা উচিত। আপনি যেমন বলছিলেন একটা আন্ডারগ্রাউন্ড পার্টির কথা, যে পার্টির কার্যক্রম নিষিদ্ধ আছে, কয়েকদিন আগে সেই পার্টির আমি আন্ডারগ্রাউন্ড ঠিক ওভাবে বলি নেই, আসলে অলমোস্ট, কারণ নিষিদ্ধ করে দেওয়ার পরে যদি কোনো অ্যাক্টিভিটি করে সেটা তো আমরা ধরে নিই যে এটাকে বেআইনি কাইন্ড অফ আন্ডারগ্রাউন্ড বলতে পারি আমি, যে তার সারফেসে করার তাদের ক্ষমতা কি বলে আপনার পারমিশন নেই, তলে তলে যেটা করছে সেটাই মিন করেছে। সেই দলে আওয়ামী লীগের সভানেত্রী যিনি 2024 সালে 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন, গত সপ্তাহে বা কয়েকদিন আগের একটা ইন্টারভিউয়ে উনি ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে দেশে ফিরবেন। তার দেশে ফেরার বাস্তবতা কতটুকু, নাকি এটা শুধু তার পলিটিক্যাল স্টান্ট? ওনার তো কোনো সিটিজেনশিপ বাতিল হয়নি, হয়েছে সিটিজেনশিপ বাতিল, ওই যাই না পাসপোর্ট বাতিল হয়ে থাকলে থাকতে পারে। এখন উনি একটা দলের নেত্রী, অনেক বছর দেশের ক্ষমতায় ছিলেন, একজন বড় দলের নেত্রী যেটা বললাম। এখন উনি দেশে আসবেন, এটা তার এই অ্যানাউন্সমেন্টটা কতখানি পলিটিক্যাল কতখানি প্র্যাকটিক্যাল এটা বলা খুব ডিফিকাল্ট। পলিটিক্যাল হতে পারে যে উনি এটা বলে যারা এখানে আছে, যারা বাইরে বিভিন্ন জায়গায় নেতারা চলে গেছে, তাদেরকে এক ধরনের চাঙ্গা রাখা, প্রায় 2 বছর হতে চলছে চাঙ্গা রাখা। দ্বিতীয়ত হতে পারে উনি অ্যাটেম্প্ট করবেন আসার জন্য, উনি ভাবছেন যে ওই রকম অ্যাটেম্প্ট করলে দেশের ভিতরে ওনার যে সমর্থকরা আছে তারা উঠে দাঁড়ালে সরকারের পক্ষে একটা সমস্যা সৃষ্টি হবে। সেই সমস্যার গভর্নমেন্ট কিভাবে সমাধান করবে, কি হবে, এটা ওনার হয়তো একটা চিন্তাধারা থাকতে পারে। থার্ড সিচুয়েশনে যেটা আমি মনে করি, যেটা অনেকে বলছে, অনেকে মানে অনেক বিশ্লেষক, ভারতীয় বিশ্লেষকরাই বলছেন যে এমনও হতে পারে যে ভারতের তরফ থেকে ওনার উপর একটা চাপ আছে যে উনি যাতে ফিরে যান। এখন যারা আইন বিশারদ তারা বলতে পারবেন যে ওনার এইভাবে ফেরা আইনগত কিনা, বা কারণ উনি অলরেডি অ্যাকিউজড হয়েছেন, ওনার বিরুদ্ধে রায় হয়েছে, মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন, তারপর আবার একটা যাবজ্জীবন আছে বোধ হয়, আরো কি যেন আছে। তো সেই ক্ষেত্রে উনি একজন আদালতের চোখে উনি পলাতক আসামি, ওনাকে পাওয়া যায়নি, উনি বলছেন উনি সারেন্ডার করবেন। তো সেই ক্ষেত্রে আইন কি বলে, আইনি ভাবে উনি সারেন্ডার করলে কি হবে, সারেন্ডার না করলে কি হবে, সারেন্ডার করার মতো জায়গা আছে কি নাই, এইগুলোর উত্তর তো আপনি আমার মনে হয় যে আইন বিশেষজ্ঞদের কাছ থেকে নিতে পারেন। কিন্তু আমি অবজারভেশন হিসেবে বলতে পারি যে আসবেন কি আসবেন না ওটা আমি তো নিশ্চিতভাবে বলতে পারবো না, কারণ এর আগেও উনি বেশ কয়েকবার বলেছেন। এখন ওনার ইচ্ছা যদি উনি আসতে চান, তাহলে দেশের ভিতরে একটা ছোটখাটো হোক জটিল হোক একটা সমস্যা আমি অন্তত দেখছি। সেটা যদি গভর্নমেন্ট শক্তভাবে এখন থেকেই ট্যাকল করার অবস্থায় না যায়, তাহলে একটু দেশের মধ্যে বিশৃঙ্খল অবস্থা আবার হবে। তার দলের কি সেই সক্ষমতা আছে এখন? না, দলের সক্ষমতা শোনেন, দলের সক্ষমতা না থাকলেও আপনি পকেটে সমস্যা হলে আপনি কি করবেন, সেটা তো আপনাকে থামাতে হবে। কারণ আমাদের দেশে রাজনৈতিক দল যা করে, যতটুকু করে, তার সাথে কিন্তু সুবিধাবাদীরা যুক্ত হয়। আপনি তো বহুদিন থেকে, আপনিও তো জার্নালিস্ট, অবজার্ভ করে আসছেন, সুবিধাবাদী বেশি
অনেক বেশি। রাজনৈতিক অ্যাক্টিভিটি থেকে মধ্যেই সুবিধাবাদীরা ঢোকে, এবং সুবিধাবাদীদের আপনি চেহারা ভালো করে দেখেছেন, আমিও দেখেছি। তো কাজেই পকেটেও যদি হয়, যদি কোথাও সেরকম যদি সমস্যা পকেটে হয়, তাহলে শান্তি তো বিঘ্নিত হচ্ছে। যখন ঢাকা কোনো এক জায়গায় কিছুদিনের জন্য, কিছুক্ষণের জন্য এই 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 পানিতেই দেখেন, মাত্র ছাত্ররা বেরোচ্ছে, আজকে ঢাকা শহর প্রায় যানজটে একেবারে গ্রিডলক হয়ে আছে। এগুলো তো একটা সমস্যা। আমি বলছি না জুলাইয়ের মতো বড় সমস্যা, ক্যাপাসিটি আছে করার। এখন সেটা দেখা যাবে, এখন আমরা যতই বলি দেখা যাবে যে অ্যাকচুয়ালি কি হয়। ধরুন আজ থেকে আরো 2-3 মাস পরে আমরা বুঝতে পারবো যে ওনার এই বক্তব্যের পিছনে কি উদ্দেশ্য থাকতে পারে। এখন প্রিজামশন, এটা হয়তো এমনিও হতে পারে, এটা চাঙ্গা করার জন্য হতে পারে, অথবা বাইরের থেকে চাপ দেওয়া হয়েছে। কারণ যে দেশে আছে সেই দেশে তো যতদূর আমি জানি ওনাকে একদিন রাখার কথা না। তাদেরও তো একটা আন্তর্জাতিক অঙ্গনে একটা অত বড় দেশের একটা বিষয় তো আছে, কারণ এটা তো নর্মাল অ্যাসাইলাম না। তার বিরুদ্ধে ইন্টারন্যাশনালি প্রুভেন যে আপনার এতগুলো লোক মারা গেছে, সেটা ওনার নেতৃত্বের সরকারের মাধ্যমে হয়েছে। এগুলো তো এখন আমি বলি বা না বলি প্রতিষ্ঠিত। অভ্যুত্থানের 2 বছর পূরণ হতে যাচ্ছে বা পূর্তি হতে চলেছে। 2 বছর কেমন কাটলো বাংলাদেশ? আপনি একটা লম্বা সময় অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন, তারপরে গত 5 মাস মতো হলো নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। আপনার মূল্যায়নটা কি? লিটন সাহেব, আপনি তো বেশ অভিজ্ঞ জার্নালিস্ট, এবং আমি যতদূর আমি আপনাকে জানি প্রচুর খোঁজ খবর, আপনি প্রচুর আশেপাশে লেখাপড়া করা মানুষ। পৃথিবীতে এই ধরনের রেভলিউশন বলেন অথবা আপরাইজিং বলেন, বিপ্লব বলি বা আপরাইজিং বলি, যেটাই বলি, আমাদের জীবৎকালে তো হয়েছে, এই মাত্র 10-15-20 বছর আগে হয়েছে। আপনি দেখেন যে যেই ধরনের রেভলিউশনের পরে সরকার পতিত হয়েছে, যেখানেই হয়েছে, সেখানে কিন্তু শুধু সরকার পতন হয়নি, সেইখানে এই ধরনের সরকার, যেটা একেবারে আয়রন ফিস্ট শাসন ব্যবস্থা, একক শাসন ব্যবস্থা, সেটাকে আমরা স্বৈরতান্ত্রিক বলি অথবা ফ্যাসিবাদী বলি, যেটাই নামে আখ্যা দিই না কেন, এই ধরনের সরকারের যখন এইরকম অ্যাবনর্মাল পতন হয়, তখন কিন্তু শুধু সরকারের পতন হয় না। আমি আগেও আমার বহু লেখায় লিখেছি, আমি কথাও বলেছি যে স্ট্রাকচারাল ডেমোলিশন হয়েছে, মানে স্ট্রাকচারাল কোলাপস হয়, একটা রাষ্ট্রের স্ট্রাকচারাল কোলাপস হয়। এমন কোনো অঙ্গ থাকে না রাষ্ট্রের যেখানে এর এফেক্ট এবং এই কোলাপস না হয়। আপনাকে যদি আমি একটা একটা করে গণাই, আপনি দেখেন সোসাইটি হ্যাজ কোলাপস, সোসাইটি ফ্র্যাকশনাইজড হয়ে, আগেও ছিল, এখন আরো ফ্র্যাকশন হয়ে গেছে। ইয়াং জেনারেশনের মধ্যে ফ্র্যাকশন হয়ে গেছে, ইয়াং জেনারেশনের মধ্যে একটা অন্য ভাব এসছে, যা ছিল সেই স্ট্রাকচারটা এখন আর নেই। আপনি ল এনফোর্সিং এজেন্সির মধ্যে একটা স্ট্রাকচার ছিল, সেই স্ট্রাকচার ভেঙে পড়েছে। অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটা স্ট্রাকচার ভেঙে পড়েছে। ইভেন আপনার মিডিয়ার ভিতরে একটা স্ট্রাকচার ছিল, সেটা ভেঙে পড়েছে। এই ভেঙে পড়া, যদি আমি বলি টোটাল সোসাইটি, বাংলাদেশে যে কেওস হওয়ার কথা ছিল, আমরা অন্তত সেই কেওস, আমরা মানে বাংলাদেশিরা, আমরা সেই কেওস হতে দেই নাই। আমরা মোটামুটি ভাবে বলতে পারেন যে কয়েক মাসের মধ্যে একটা সিচুয়েশন আমরা এসেছি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে মবতন্ত্র হয়েছে। আমি তো বললাম আপনাকে, যখন এই কোলাপস হয়, যখন আপনার অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটা আতঙ্ক, একটা কোলাপসের আতঙ্ক, একটা কোলাপসের এফেক্ট, ল এনফোর্সিং এজেন্সির মধ্যে একটা কোলাপসের এফেক্ট, এমনকি আপনার প্যারামিলিশিয়ার মধ্যেও একটা
প্যারামিলিটারির মধ্যেও একটা কোল্যাপস, মিলিটারির মধ্যে একটা কোল্যাপস। তো এই সমস্ত কিছু যদি একটা রাষ্ট্র কোল্যাপসের মধ্যে যায়, সেই রাষ্ট্রকে আবার টেনে তুলতে আপনাকে তো সময় দিতে হবে। এখনো পৃথিবীতে এমন রাষ্ট্র আছে কোল্যাপস হওয়ার পরে প্রায় 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, তারা কিন্তু এখন পর্যন্ত সেভাবে দাঁড়াতে পারেনি। আমি বলছি না যে কোনো কোনো দেশে সিভিল ওয়ার হয়েছে, আমাদের এখানে সেই সিভিল ওয়ারটাকে তো আমরা হতে দেইনি, আমরা বাংলাদেশিরা। তো সেইখানে আমার মনে হয় যে একটু তো ধৈর্য ধরতে হবে, একটু সময় লাগবে। 13 বছর একটা সরকার ছিল যার কোনো পলিটিক্যাল উইং বা পলিটিক্যাল বাহু ছিল না, পলিটিক্যাল গ্রাসরুট ছিল না। তারপরেও চেষ্টা করা হয়েছে যাতে এক ধরনের শান্ত পরিস্থিতি বজায় থাকে। কখনো পেরেছে, কখনো পারেনি। এখন একটা ইলেকটেড গভর্নমেন্ট আছে যার ব্যাপ্তি একেবারে গ্রামে গঞ্জে, মাত্র 4 মাস 5 মাস হয়েছে। এই কোলাপসের মধ্যে থেকেও তারা কাজ করছে। আশা করি আমরা আর একটু সময় দিয়ে দেখি যে মোটামুটি ভাবে আপনার সোসাইটি এবং স্ট্রাকচার গুলোকে ফিরিয়ে আনতে পারে কিনা। আমরা সব ক্ষেত্রে রাইট ট্র্যাকে আছি কিনা? আমি তো মোটামুটি মনে করি ইয়েস। আমি আবার বলি আমি যে ব্যাকগ্রাউন্ড দিলাম সেই ব্যাকগ্রাউন্ডের প্রেক্ষাপটে আমরা রাইট ট্র্যাকে আছি বলে মনে হয়। ছোটখাটো বিচ্যুতি হবে। এই পর্বে আমার একটা প্রশ্ন করতে আমি লোভ সামলাতেই পারছি না, একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো, বেশ আলোচনা হয়েছে, আপনি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ছিলেন, সেখানে কিচেন ক্যাবিনেট নামে একটা বিষয় আলোচনায় বেশ কিছুদিন ধরে চলছিল। কিচেন ক্যাবিনেটটা আসলে কি, আপনি যদি একটু বলতেন। আরও একটু শুনেছিলাম আপনি উপদেষ্টা হওয়ার কিছুদিন পরই আপনি সে দায়িত্ব ত্যাগ করে চলে আসতেও চেয়েছিলেন। ওগুলো তো পুরনো জিনিস। কিচেন ক্যাবিনেট সব জায়গায় থাকে, কোথায় না থাকে। কোন সরকারের সময় কিচেন ক্যাবিনেট নাই আমাদের দেশ, কেন বিদেশে? কারণ ধরুন এখন মন্ত্রী প্রতিমন্ত্রী মিলে কতজন আছে? প্রায় 30-35, আমি ঠিক জানি না কত, 30-35 তো আছেই এই ক্যাবিনেটে। মন্ত্রী প্রতিমন্ত্রী মিলে 30 মতো তো আছেন, তাই না? এখন 50 হবে, ধরুন 50 হবে, 50 জন কিনে বসবে না। আপনারা তো কম ছিলেন, আপনারা কি সবাই সব বিষয়ে অবহিত থাকতেন বা অবগত থাকতেন? মানে পলিটিক্যাল বিষয়ে যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। আমরা তো ক্যাবিনেটে বোধহয় ছিলাম 23 জন কি 24, তার পিছনে আরো কিছু ছিল, আরো অনেকজন ছিলেন। তো 27-28 কি 30-এর কাছাকাছি। তো 30 জনকে নিয়ে তো মানে সবকিছু আলোচনা করা যায় না। ক্যাবিনেটে আলোচনার পরে ক্যাবিনেটে কিছু আসে, ক্যাবিনেটের আগেই কিছু বাস্তবায়ন হয়। এটা আমার মনে হয় যে আমি বলেছি বলে তাই না, আরো আমাদের যারা উপদেষ্টা ছিলেন তারা প্রায় যারা প্রমিনেন্ট ছিলেন তারা সবাই বলেছেন যে একটা কিচেন ক্যাবিনেট ছিল। এখন কে ছিল কাউকে জিজ্ঞেস করলে বলে আমি ছিলাম না। তাহলে কারা ছিল কিচেন? আপনি ছিলেন কিচেন ক্যাবিনেটে? আমি অন্তত বলতে পারি আমি যে সব মন্ত্রণালয় ছিলাম এখানে কিচেন ক্যাবিনেটের ধারে কাছে আমাকে টানতাম। হ্যাঁ, আমি যদি আগের প্রথম মন্ত্রণালয়ে থাকতাম তাহলে আপনি বলতে পারতেন আপনি তো একজন ভাইটাল মন্ত্রী, অ্যাডভাইজার ছিলেন, আপনাকে বাদ দিয়ে কিভাবে হয় সেটা আপনি এত বলতে পারতেন। কিন্তু আমি যে সমস্ত মন্ত্রণালয় ছিলাম এগুলো মন্ত্রণালয় হলো ওয়ার্কিং মন্ত্রণালয়, নিরীহ মন্ত্রণালয়, নিরীহই বলতে পারেন। তবে আমি যেটা বলি যে ওইসব মন্ত্রণালয় ডাউন টু আর্থ মানুষের সাথে কাজ করে, সেখানে নীতি নির্ধারণ করার কোনো কিছু ছিল না, মানে ওইভাবে টপ লেভেল। সো কিচেন ক্যাবিনেটের কথা আমি একা বলিনি, এর মধ্যে আরো কয়েকজন যারা আসলে সবাই বলেছেন। এবং এটা কিচেন ক্যাবিনেট কোনো ইলিগাল জানি না, বাট এটা কোনো একটা কোর গ্রুপ থাকতেই পারে। আমাদেরও কিউরিওসিটি আসলে কোর গ্রুপে কারা কারা ছিল। আপনি ছিলেন না? সেই কোর গ্রুপে কারা কারা ছিল আমি নিজেও জানি না, তাই আন্দাজে আমি 3 জনের নাম দেবো এটা তো ঠিক না। ইভেন আপনি শুনেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা উনি বললেন যে উনি একবার দেখলেন 7 জনের মধ্যে কারা ছিল উনি দেখেছেন, আমি দেখিনি। আমি কখনো, আমাকে ডাকেও নি, আমাকে যেতেও হয়নি। আই ডিড হোয়াট আই ডিড। আপনি একবার পদত্যাগ করতে চেয়েছিলেন এমন খবরও তো পরে আসছে, বা আপনিও বলেছিলেন। আর দায়িত্ব সেটা প্রথম দিকেই যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে সরাবার প্রপোজাল চিফ অ্যাডভাইজার দিলেন, তখন আমি বলেছিলাম
যে আমি বেটার দ্যাট আই লিভ, এবং আমি ছেড়ে দেওয়ার জন্য উদ্যোগও নিয়েছিলাম যে আই জাস্ট গেট আউট অ্যান্ড পরে একটা লিখিত দিব, যেটা ওনার অনুরোধে আমি আর করতে পারিনি, কারণ তখন ক্যাবিনেটটা মাত্র ফর্ম হয়েছে, বোধহয় 2 সপ্তাহ হয়নি। আপনাকে কি 9 কারণ থেকে ব্যাখ্যা 10 দিন। আপনাকে কি কারণ ব্যাখ্যা করা হয়েছিল? আপনাকে কি কারণ জানানো হয়েছিল? কারণ বলেছিল যে আমার কোনো একটা উক্তি নিয়ে খুব সরগরম হয়ে গেছে সবাই, বিশেষ করে তৎকালীন কি দল বলবো, বিরোধী দল বলবো বা সম্পূরক দল, এবং কিছু কিছু ছাত্ররাও আমার কথা সম্পূর্ণটা তারা না শুনে, অথবা আমার কথা এমন সময় হয়েছে যে সময় হওয়া উচিত ছিল না। আমি তো মি, আমি খুব ভিতরে যা আসে তাই বলি। পরে আমি শিখলাম যে ডিপ্লোমেসি করে কথা বলতে, এর আগে তো কখনো বলি না। ইভেন আওয়ামী লীগের কতগুলো বছরের মধ্যে তো বলিও নেই, লিখিও নেই। তো ওটা হয়তো তখন একটু সবার রক্ত গরম ছিল, হইচই করেছিল, ওইটি হয়তো ব্যাকগ্রাউন্ড হতে পারে। আর তার পিছনে হিডেন ব্যাকগ্রাউন্ড কি আছে সেটা এখন অনেকে অনেক কথা বলে, আই হ্যাভ নো আইডিয়া। প্রায় 2 বছর পরে সেই বক্তব্যটাকে এখন আপনি কিভাবে বিশ্লেষণ করেন, যে মন্তব্যটা কমেন্টটা করেছিলেন? আমি যে কমেন্টটা করেছিলাম সেটা কিন্তু পুরোটা কেউ শুনেনি। আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে দে মাস্ট ফেস দ্য পিপল, দে মাস্ট ফেস দ্য পিপল। তাদের কারণে একটা রাজনৈতিক উথাল পাতাল হতে পারে না। যারা অন্যায় করেছে, তারা যাদের কাছে অন্যায় করেছে তাদের সামনে এসে দাঁড়ান। বিদেশে গিয়ে ওখান থেকে কোনো স্টেটমেন্ট দিয়ে দেশের ভিতরে গন্ডগোল করার চেষ্টা করা ঠিক হবে না, কারণ এদেশের পিস যেই দলই হোক না কেন, এত বছর যারা শাসন করেছে তারা নিশ্চয়ই দেশের জন্যই করেছে। সেটা যদি হয় তাহলে ওয়াই দে শুড নট কাম অ্যান্ড ফেস দি পিপল। তখনও তো বোধহয় বিচার টেচারও শুরু হয় নাই। এখন তো সরকারি উদ্যোগ নিচ্ছে তাকে ফিরে আনার জন্য। হ্যাঁ, এখন তো তাই হচ্ছে। আবার এমন কথা বলা হচ্ছে যে পরিশুদ্ধ হইলে পরে দে ক্যান জয়েন পলিটিক্যাল পার্টি, আহ্বান জানাচ্ছে, অথবা রাজনীতি করতে পারবে, এরকম তো আমরা কত কিছু শুনছি। তো কাজে ওইটা একটু ওই যে বলো না, হোয়াট বেঙ্গল থিংস টুডে, তো আমার ব্যাপারে এরকম হয়ে গেছে যে আমি যে কথাটা বলছি সে কথাটাও আবার কাট 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 করে আসছে। তো যাই হোক, পাস্ট হ্যাজ গন, বাকিরা এটা মূল্যায়ন করবে যে কথাটা ঠিক ছিল কি ঠিক ছিল না, কারণ আমরা অনেক মবের ভিতর দিয়ে গিয়েছি। হয়তো ওইরকম একটা ওই ধরনের রিকনসিলিয়েশন শুরু থেকে যদি থাকতো, যে যারা অন্যায় করেছে দে শুড ফেস দি পিপল, যারা এর মধ্যে ছিল না, অনেকে আছে, দে শুড বি লুকড ইনটু ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেল। তার কারণ হচ্ছে যে ওই সময় অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে ল এনফোর্সিং এজেন্সি গত 15 বছরে, 16 বছরে বা 17 বছরে they were mostly motivated, recruited in that particular period. সেখান থেকে ডিমোটিভেশন করতেও তো সময় লাগে। আমরা এখন একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আমরা একটু, আপনি ভূ রাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষক একজন, তো আপনার কাছে একটু বিশ্লেষণ শুনবো। যেমনটা আমরা শুরুতেই বলছিলাম, প্রধানমন্ত্রী চায়না সফরের সময় চায়নার পক্ষ থেকে বাংলাদেশ, চায়না, মিয়ানমার অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে। এই করিডোর অনেক পুরনো আলোচনায়, এক সময় ভারতও এটার পার্ট ছিল, পরে ইন্ডিয়া এখান থেকে কুইট করেছে, তারা নিজেদের সরিয়ে নিয়েছে। আবার এদিকে আমাদের রোহিঙ্গা একটা বড় ইস্যু হিসেবে আছে। তো এই করিডোরে, ইকোনমিক করিডোরে বাংলাদেশ যোগ করলে সবাই বলছে অর্থনৈতিকভাবে বেনিফিটেড হবে। তো এটার জিওপলিটিক্যাল, ভূ রাজনৈতিক প্রেশারটা কেমন ফেস করতে হবে, বা কেমন প্রেশারের ভিতর দিয়ে এখনো আমরা আছি? কারণ আপনি জানেন যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়া, চায়না চাইছে না যেটা হলো বাংলাদেশ চায়নার দিকে একটু ঝুঁকে পড়ুক। তাহলে এখানে ইকোনমিক বেনিফিটের কথা বলা হচ্ছে, নিরাপত্তা ঝুঁকি বা রাজনৈতিক ঝুঁকি কি কি আছে? প্রথমত হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি
there's a golden opportunity to establish a communication with our eastern neighbor. এবং আমরা যে চেষ্টা করছি আসিয়ানের সাথে যুক্ত হওয়ার চেষ্টা চলছে, অন্তর্বর্তীকালীন সরকার সময়ও যথেষ্ট চলছিল। মালয়েশিয়াকে বলা হয়েছিল একটু আমাদের জন্য কাজ করতে, মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার এসেছিলেন, ওখানে কথা হয়েছে যতটুকু আমি জানি। আর কাজেই এটা কমিউনিকেশন বা কানেক্টিভিটির জন্য ইটস এ গুড ইনিশিয়েটিভ। আপনি এর আগে যেটা হয়েছিল, আমি আমার আর্টিকেল লিখেছিলাম বিসিআইএম তো ভারতের উদ্যোগও অনেক যথেষ্ট ছিল, এবং আমাদের এখান থেকে কলকাতা হয়ে ঢাকা হয়ে সেটা সিলেটের মধ্যে দিয়ে, আসামের মধ্যে দিয়ে, আপনার মিজোরামের বা অরুণাচলের মধ্যে দিয়ে রাস্তাটা যাওয়ার কথা ছিল, বা মিজোরামের মধ্যে দিয়ে যাওয়াটা কথা ছিল। বিসিআইএম এটা নিয়ে কয়েকটা মিটিংও হয়েছিল, যেটাকে কুনমিং ইনিশিয়েটিভ বলা হয়। বলতেন সবসময়। হ্যাঁ, তো সেটা তো ইন্ডিয়ার কানেকশন ছিল। এখন সেটা যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিআরআই বেল্ট রোড ইনিশিয়েটিভ বলে তিনি লঞ্চ করলেন, সেখানে ভারত যুক্ত হলো না, বাংলাদেশ যুক্ত হলো 2016 সালে। এবং ওই সময় বিআরআই ঘোষণা করার পরে ভারত আর বিসিআইএম এর ভিতরে কোনো ইন্টারেস্ট দেখালো না, বরং তারা দুইটা প্রকল্প নিল মিয়ানমারের সাথে। একটা ছিল কালাদান প্রজেক্ট, বহুল আলোচিত। আরেকটা তারা একটা রোড বান্ডালে হয়ে মাও সট বলে একটা জায়গা থাইল্যান্ডের, যেটা থাই বার্মা বর্ডারের কাছাকাছি একটা শহর, সেটাকে যোগ করার জন্য যে রাস্তার পরিকল্পনা করেছে সেখানে অ্যালোকেশন হয়েছে। তো কাজে ভারত কিন্তু একটা রোড তারা নিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে ভারত কিন্তু অন্যতম বৃহৎ বিজনেস পার্টনার, ট্রেডিং পার্টনার উইথ চায়না। চায়নার সাথে ইন্ডিয়ার যে বিজনেস আছে বা যে ইকোনমিক লেনদেন আছে, এটা অনেক বড় ইকোনমিক লেনদেন দেন কম্পেয়ার টু বাংলাদেশ পাকিস্তান মিলিয়ে। এটা হয়তো আপনি চেক করে দেখতে পারেন। এখন ভারতের মতো দেশ, এত বড় পাওয়ারফুল একটা কান্ট্রি, তারা যদি মনে করে যে বাংলাদেশ চীনের সাথে এই ইকোনমিক করিডোর অথবা মংলা পোর্ট, ইভেন তিস্তা প্রজেক্ট দিলে তাদের ক্ষতি হবে, সিকিউরিটি থ্রেট হবে, তাহলে আমার কিছু বলার নেই। ইন্ডিয়া ফোর্থ লার্জেস্ট, ফোর্থ অর ফিফথ পাওয়ারফুল কান্ট্রি মিলিটারিলি। ভারত তার ওই 62 অবস্থায় নেই, কিন্তু 62 একটা সাইকোলজি হিসাবে ইন্ডিয়ার যারা ডিসিশন মেকার, ফরেন পলিসি মেকার, এবং এমনকি যারা আপনার সিকিউরিটি এক্সপার্টস, তাদের মধ্যে ইনক্লুডিং আর্ম ফোর্সেস, 1962 ইজ এ সাইকোলজিক্যাল ইস্যু যেটা ইন্ডিয়ার সব পলিসির ভিতরে আছে। এটা আমি বলছি না, আমার কাছে প্রায় 1 ডজন বই আছে বিভিন্ন, ইনক্লুডিং জয়শঙ্কর বই আছে। আমি অবিনাশ পালেওয়ালের বইটা পড়ছিলাম। এই সবারই মধ্যে কিন্তু এটাই আছে, এটাই ছিল। তো এই ফ্যাক্টরে যদি তারা চায়নার সাথে দেখে, চায়নার সাথে তাদের ডেফিনেটলি বড় ধরনের বর্ডার ডিসপিউট রয়েছে, কিন্তু সেই বর্ডার ডিসপিউট তো সলিউশন হলো না। বেশ কয়েকটা যুদ্ধ 62 পরেও বর্ডার ক্ল্যাশ তো হয়েছে। তো কাজেই আমি মনে করি যে এশিয়ান জায়ান্ট হিসাবে চায়নার রাইস, ইকোনমিক পাওয়ার হিসাবে চায়নার রাইস, এটা এশিয়ার মধ্যে অন্যান্য দেশগুলোকে ইনফ্লুয়েন্স করবে, তাতে কোনো সন্দেহ নেই। ভারতের যে সমস্যাটা আমি দেখছি, সে সমস্যাটা হচ্ছে ভারত পাকিস্তান একটা কম্পিটিশন বলবো, অথবা ভারত পাকিস্তান যে সাংঘর্ষিক যে ফরেন পলিসি, তার বলি হয়েছে আপনার বাকি নেইবারিং কান্ট্রি।
এবার নেপাল ধরুন, বাংলাদেশ ধরুন, আপনি মালদ্বীপ, শ্রীলঙ্কা, এই সব দেশগুলোই কিন্তু ভারত পাকিস্তান, ইভেন আফগানিস্তান, ভারত পাকিস্তানের এই যে বৈরী ভাব, এই বৈরিতার কারণে সার্ক কার্যকর হতে পারেনি। এই বৈরিতার কারণেই এই সাউথ এশিয়ার মতো এত ডিসইন্টিগ্রেটেড রিজন গ্লোবালি এখন কোথাও আছে কিনা আমার জানা নেই। না, আমি সেটাই বলছি। আপনি ভারতের আমি শুধু এটা বলছি যে ভারতের মতো এত বড় একটা ইকোনমি ইন দিস সাবকন্টিনেন্ট অথবা এশিয়াতে, এত বড় পাওয়ারফুল একটা কান্ট্রি, তারা যদি বাংলাদেশের সাথে চায়নার এই সম্পর্ক, যে রাস্তা, যে পোর্ট ব্যবহার, এটা যদি সহ্য করতে না পারে বা প্রবলেম হয়, তাহলে আমি প্রশ্ন করতে পারি যে ফেনী নদীর উপর দিয়ে যে রাস্তাটা কানেক্ট করা হয়েছে, তাহলে এটা কেন? বাংলাদেশ তো ডিনাই করে, বাংলাদেশ তো বলেনি যে ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। এটা আপনি ভারতের কথা বলছেন। ওয়াশিংটন কি রাজি হবে বাংলাদেশ যদি এই করিডোরে? আমি যদি ওয়াশিংটনকে রিড করে থাকি, অ্যাজ ফার অ্যাজ ইকোনমিক বিষয়ে চায়নার সাথে, সেখানে আমার মনে হয় না খুব বেশি একটা অবজেকশন থাকবে যদি আমরা কোনো সামরিক চুক্তিতে যাই। সেটা আমরা যাচ্ছি না। আর ওয়াশিংটন এখন যেটা তারা ইন্দো প্যাসিফিক করেছিল, সেটা নো মোর ইন্দো প্যাসিফিক, ইন্দো আর নেই, ইটস অনলি প্যাসিফিক। তার মানে তারা এক ধরনের পরিবর্তন আনছে তাদের এশিয়া প্যাসিফিক রিজনের পলিটিক্স। এবং আমেরিকা কিন্তু ইন মেনি প্লেসেস অ্যাকোমোডেটিভ টু চায়না, দেখবেন, অ্যাজ ফার অ্যাজ ইকোনমিক কনসার্ন। হ্যাঁ, আমরা যদি এখন তার সাথে একটা চুক্তি করি, সেই চুক্তিতে আমরা যদি বলি যে চাইনিজদের সাথে আমাদের একটা চুক্তি হয়, সেই চুক্তিতে আমরা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে ভিড়তে দেব না, বা we have nothing to do with America, with nothing to do with other countries, সামরিকভাবে, সেটা তো না। সামরিক অঙ্গনেও আজকে শুরু থেকেই এ পর্যন্ত আমেরিকার সাথে যে ধরনের আমাদের ট্রেনিং এবং অন্যান্য বিষয়গুলো, এক্সারসাইজ বিষয়গুলো চলছে, সেটা তো আমরা চীনের সাথে এখন পর্যন্ত কোনো ওই ধরনের সামরিক এক্সারসাইজ বাংলাদেশে হয়নি। এটি বাংলাদেশের উন্নতির জন্য। আর এখন যেটা বলি আপনাকে, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা, এখন কিন্তু ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ইজ অল সমুদ্র কেন্দ্রিক, পোর্ট কেন্দ্রিক। আপনি দেখবেন বড় বড় ইনভেস্টমেন্ট যেগুলো প্রপোজাল দেওয়া আছে বাংলাদেশ, সেগুলো কিন্তু পোর্ট ব্যবহারে। কাজে পোর্ট আপনি তৈরি করছেন, মাতাবাড়ির মতো এত বড় জায়গা ঠিক সমুদ্র বন্দর তৈরি করছেন, আপনি বে টার্মিনালের তৈরি করছেন, আপনি লালদিয়া তৈরি করছেন, আপনি চিটাগাংয়ের ক্যাপাসিটি বাড়ানোর চেষ্টা করছেন, মংলা পোর্টকে আরো সম্প্রসারণ করার চেষ্টা করছেন, ইপিজেড গুলো তৈরি হচ্ছে, চাইনিজ ইপিজেড আনোয়ারাতে, চাইনিজ ইপিজেড বাংলাতে। আপনি তাদেরকে অ্যাক্সেস দেবেন না এগুলো নিয়ে যাওয়ার জন্য, আইদার বাই 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 সি অর বাই রোড? চায়না তো ভারতকেও বলেছে টু জয়েন, যে রাস্তা আমি বললাম মান্দারে যাচ্ছে। এখন যে করিডোরের কথা বলা হচ্ছে, সেই করিডোর তো রাখাইন হয়ে যাবে। রাখাইনের সর্বশেষ যে অবস্থা, রাখাইনের যে অস্থিতিশীল অবস্থা, এবং রাখাইন থেকে উচ্ছেদকৃত 1 মিলিয়নের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এখনো আপনার রিফিউজি ক্যাম্পে দিনাতিপাত করছে। রোহিঙ্গা ইস্যু এইখানে কোন ইম্প্যাক্ট ফেলবে কিনা? আরেকটা তথ্য আপনাকে বলে রাখি, গতকাল বাংলাদেশ সরকার রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি গঠন করেছে, যেটার নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী নিজেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে 11 সদস্যের একটা কমিটি গঠন করেছে। তারা রোহিঙ্গা প্রত্যাবাসনের কৌশল, স্ট্র্যাটেজি নির্ধারণ করবে। না, সেটা তো আমাদের তরফ থেকে, কিন্তু চায়না, আপনাকে এটা বুঝতে হবে, বা আপনি ভালো করে জানেন, আমারও যতদূর লেখাপড়া যত সামান্য যা আছে, আমার নিজস্ব অনেকগুলো আর্টিকেলও লেখা আছে। আমি যদি বলি চায়না এই বার্মিজ সিভিল ওয়ার যদি বলি, অথবা ইনসার্জেন্সি বলি, অথবা যে কোনো ফাইট বলি, যে 12-13টা বা লেস দ্যান দ্যাট বড় যেগুলো আছে,
2-4 জায়গা যেখানে স্বায়ত্তশাসিত জায়গা তৈরি হয়েছে, শ্যাঙ্গিং বলে একটা জায়গা আছে, ওয়া বলে একটা জায়গা আছে, এইসব জায়গাগুলো কিন্তু সক্রিয় এসে চলছে, এমনকি এতে মিলিটারি একাডেমিও আছে। এর পিছনে চাইনিজ গভর্নমেন্টের কিছু তো প্রচন্ড সহযোগিতা ছিল, কারণ আপনি মিয়ানমার বা তৎকালীন বর্মাতে প্রথম রিভোল্ট করেছিল কিন্তু কারেনরা, তারপরে রিভোল্ট হয়েছিল কমিউনিস্ট পার্টি মাধ্যমে। তো সেই সময় কিন্তু চায়না মোটামুটি জড়িত ছিল। আবার চায়না এদিকেও ছিল যে মিয়ানমার যখন স্বাধীন হয় তখন থেকে কিন্তু মিয়ানমার এক ধরনের একটা আয়রন ব্যাম্বু কার্টেন বলে, ব্যাম্বু কার্টেনের পিছনে ছিল। মিয়ানমারের থ্রুতেই কিন্তু চায়নার থ্রুতেই কিন্তু মিয়ানমারের অল বিজনেস এন্ড ইকোনমিক অ্যাক্টিভিটি হয়েছিল, এখনো আছে। এখনো যে আপনি যে খনিজ পদার্থগুলো বেশিরভাগ রেয়ার আর্ট বলেন, তারপরে আপনার জেট মাইনিং বলেন, অন্যান্য মাইনিং বলেন, এমনকি ওয়ার্ল্ডের লার্জেস্ট হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, সবই তো চায়নার। তো কাজে চায়না হ্যাজ কন্ট্রোলড ওভার, আমার যেটা যতটুকু স্টাডি, এই ধরনের ইনসার্জেন্সি অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্য গভর্নমেন্ট। প্রায় চেষ্টা করে যে গভর্নমেন্ট, সরকার এবং ইনসার্জেন্সির ভিতরে একটা আলোচনা হতে। আর এখন যেহেতু সরকার মিলিটারি গভর্নমেন্ট এবং মোটামুটি আইসোলেটেড, সেখানে কিন্তু চায়নার রোল খুবই একটা শক্ত রোল। তাহলে চায়না যদি আন্তরিকতার সাথে চায় তাহলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব। কারণ আমি জানি না যে রুটটা একটা প্রিজিউম রুট দেখানো হচ্ছে, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে আরাকান রোড বলে একটা রোড ছিল, যেটা আমাদের গুন্দুমের মধ্যে দিয়ে গেছে, এবং গুন্দুম পর্যন্ত কিন্তু চায়না বিল্ট রোড আছে আমাদের তো। সেই আরাকান রোডটা কিন্তু গিয়েছিল এই বংডু, বুথিডং, এই যেখানে রোহিঙ্গা অধ্যুষিত এলাকা ছিল। কারণ এই রোহিঙ্গার মধ্যে থেকে ছিল যেটাকে আমরা বলি ভি ফোর্স, রেখে গেছিল স্টে বিহাইন্ড পার্টি, যখন ব্রিটিশরা জাপানিদের অ্যাটাকে উজ্জ্ব করেছিল। আবার এই আরাকান রোড দিয়ে কিন্তু রিকনকোয়েস্ট অফ বার্মা বা রিকনকোয়েস্ট অফ আরাকান, তৎকালীন আরাকান, এই রাস্তাটা যদি রিভাইভ করে, এটা এখন ভাঙাচোরা, অ্যালং দ্য কোস্ট লাইন টু সিতোয়ে থেকে ইট গোজ টু মান্ডালে, তাহলে এখানে রোহিঙ্গা অধ্যুষিত এলাকা দিয়েই কিন্তু এই রাস্তাটা যাবে। এবং সেই জায়গাতে চায়না যদি চায় আরাকান আর্মির সাথে, আমি জানি না আমাদের অতীত সরকার, বর্তমান সরকার বিহাইন্ড দ্য সিন আরাকান আর্মির সাথে কোনো যোগাযোগ আছে কিনা, যে কমিটি তৈরি করেছে সেই কমিটি বলতে পারবে। ইন দ্যাট কেস আমি মনে করি যে চাইনিজ ইন্টারেস্টে রোহিঙ্গা ইস্যুটাকে সিরিয়াসলি চায়না দেখবে, আমার খুব একটা সন্দেহ আছে বলে মনে করি। বাংলাদেশেরও উচিত তাহলে বিষয়টাকে সিরিয়াসলি সামনে নিয়ে আসা। আবার এটা সিরিয়াসলি আসবে প্রোভাইডেড আমরা যদি নেগোশিয়েট করি উইথ চায়না রিগার্ডিং দি অফার। গভর্নমেন্টকে অনেক কিছু বিষয়ে ডেফিনেটলি দেখতে হবে। আমি মনে করি যে আমরা এই অফারটি নেওয়ার সময় আমাদেরকে অ্যাসুরেন্স দিতে হবে অন্যান্য আশেপাশের দেশগুলোকে, এবং কোনোভাবেই এটা কারো এগেনস্টে নয়। আরেকটি কথা আমি বলি, প্রায় বলে বে অফ বেঙ্গল অ্যাক্সেস দেওয়া হচ্ছে। আরে বে অফ বেঙ্গল অ্যাক্সেস তো অলরেডি চাইনিজ অ্যাক্সেস তো আরো বড় আকারে আছে, মিয়ানমার হয়ে আছে, অফকোর্স রাখাইনে, সাউথ রাখাইনে, ওই তো পাইপলাইন, অয়েল পাইপলাইন,